আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর পার্ট 2। তো আমরা ফার্স্ট পার্টে যেটা করেছিলাম, যে প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নরের একটা তুলনামূলক আলোচনা করেছিলাম, অ্যান্ড এই পুরো ব্যাপারটাকে আমরা কমপ্লিট করেছিলাম। যেটা আমরা করিনি সেটা হচ্ছে কিছু স্পেশাল ইনফরমেশন। আমরা আগের পার্টে এটা দেখেছিলাম যে প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নরের একদম কপি পেস্ট প্রেসিডেন্টে যা কপি করছো, গভর্নরে কাইন্ড অফ সেটা পেস্ট করছো। এটাই ছিল না কি? আমি বলেছিলাম যে যখনই স্পেশাল ইনফরমেশন আসবে তখন প্রেসিডেন্ট গভর্নরের মধ্যে কিছুটা আলাদা ব্যাপার রয়েছে। যেমন এখানে কি বলা হয়েছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড ইনডাইরেক্টলি। তো ইনডাইরেক্টলি ইলেক্টেড হয় মানে আমাদের দ্বারা ডিরেক্টলি ইলেক্টেড হয় না, আমাদের দ্বারা ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়। ঠিক আছে? যেমন প্রাইম মিনিস্টার, এমএলএ, এমপি, চিফ মিনিস্টার, এরা আমাদের দ্বারা ডাইরেক্টলি ইলেক্টেড হয়। কিন্তু প্রেসিডেন্ট, গভর্নর, অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, এরা আমাদের দ্বারা ডাইরেক্টলি ইলেক্টেড হয় না। ঠিক আছে? তারপরে দেখো, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেক্টেড বাই মিনস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। কি সিস্টেম? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম অ্যান্ড সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট বাই সিক্রেট ব্যালট সিস্টেম। এই দুটো প্রসেসকে কম্বাইন করে প্রেসিডেন্টের ইলেকশন হয়ে থাকে। আমরা এই প্রসেসটাকে ডিটেলে জানবো। দেখো, এই মেথড অফ ইলেকশন কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। মেথড অফ ইলেকশন কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। দেখো, হি ইজ ইলেক্টেড বাই অ্যান ইলেকটোরাল কলেজ, মানে একটা গ্রুপ অফ মেম্বার, সে পরে বলছি, একটা কলেজ তৈরি করা হয়। কলেজ ইজ নাথিং বাট আ গ্রুপ। এই যে কলেজ নামটা এসে কোথা থেকে? কলেজ নামটাই এসে একটা জায়গায় সমবেত হওয়া থেকে। ঠিক আছে? তো এই ইলেকটোরাল কলেজ মানে কিছু গ্রুপ অফ মেম্বারকে আমরা একটা জায়গায় অ্যাড করি এবং তার বেসিসে আমরা কাকে সিলেক্ট করি? প্রেসিডেন্টকে। তাহলে এই কলেজের মধ্যে কে কে রয়েছেন? এই কলেজের মধ্যে রয়েছে, দেখো, অল ইলেক্টেড মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, মানে সমস্ত এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। ঠিক আছে? প্লাস পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার বলা উচিত। ঠিক আছে? এমএলএ, মেম্বার অফ স্টেট লেজিসলেচার। ঠিক আছে? তাহলে বলছে অল ইলেক্টেড মেম্বার্স অফ পার্লামেন্ট। তাহলে এটা অ্যাকচুয়ালি দু ধরনের এমপি, রাজ্যসভা এবং লোকসভা। দেখো, অল ইলেক্টেড এসএলএ অ্যান্ড অ্যাসেম্বলি অফ দিল্লি অ্যান্ড পন্ডিচেরি। আচ্ছা, এই এমএলএটা চলে এসছে দেখো এখানে। অ্যাকচুয়ালি এটাকে পরে বলা হয়েছে অল ইলেক্টেড মেম্বার্স অফ এসএলএ, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাই এখানে বলা হয়েছে এমএলএ। এখানে অ্যাকচুয়ালি শুধু এমপি বলা উচিত ছিল, আর এখানে এসএলএ মানে সমস্ত এমএলএদের। এবং এর সাথে যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের তোমার এসএলএ রয়েছে, মানে বিধানসভা রয়েছে, তাদের এমএলএ। ঠিক আছে? তাহলে সমস্ত এমপি এবং এমএলএ দের নিয়ে কিন্তু এই ইলেকটোরাল কলেজ তৈরি করা হয়। এবং এবং এখানে কি 70তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 70th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমেই কিন্তু আমরা এই দিল্লি এবং পন্ডিচেরির এমএলএকে অ্যাড করেছি। তার আগে কিন্তু দিল্লি এবং পন্ডিচেরির এমএলএদের ইলেকটোরাল কলেজে অংশগ্রহণ করানো হতো না। ঠিক আছে? অংশগ্রহণ করানো হতো না। তো ইলেকটোরাল কলেজ কি কি দ্বারা তৈরি সেটা বোঝা গেল। দেখো, বলছে ক্যান্ডিডেট অফ প্রেসিডেন্ট মাস্ট বি প্রপোজড বাই 50 মেম্বার্স অফ ইলেকটোরাল কলেজ অ্যান্ড মাস্ট বি সাপোর্টেড বাই 50 মেম্বার্স অফ দ্য কলেজ। বলছে ধরো কোনো একজন পার্সনকে আমরা প্রেসিডেন্ট বানাতে চাইছি, বা হতে পারে এ, বি, সি, ডি, 4জন প্রার্থী রয়েছে প্রেসিডেন্ট পোস্টের জন্য। ঠিক আছে? 4জন প্রার্থী রয়েছে প্রেসিডেন্ট পোস্টের জন্য। এর মধ্যে এই 4জনকেই কি হতে হবে? এই 4জনকেই 50 জন মেম্বার দ্বারা
প্রপোজড হতে হবে, যে 50 জন মেম্বার বলবে যে আমরা এনাকে প্রেসিডেন্ট হিসাবে চাই, এবং 50 জন মেম্বার দ্বারাই সাপোর্টেড হতে হবে যে না আমরা এনাকে কিন্তু সাপোর্ট করছি, মানে আমাদের ভোট ওনার উপরেই পড়বে, মানে ফার্স্ট ভোট ওনার উপরেই পড়বে। এই সি যে তাকেও অন্য কোনো 50 জন মেম্বার দ্বারা প্রপোজ হতে হবে, এবং সেই 50 জন বলবে আমাদের প্রথম ভোট কিন্তু ওনাকেই দেওয়া হবে। প্রথম ভোট কেন, এখানে টোটাল একজন মানুষ 4টে ভোট দেবে, সেটা আমি পরে শেখাচ্ছি ওই প্রসেসটা, ঠিক আছে। ডি এও আলাদা 50 জন মেম্বার দ্বারা সাপোর্টেড এবং প্রপোজড হতে হবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে তোমার পুরো ব্যাপারটা, এটা হচ্ছে পুরো ব্যাপারটা। এবার দেখো এই প্রত্যেকটা ভোটের একটা ভ্যালু হয়, এমএলএদের ভোট ভ্যালু একরকম হয় আর এমপিদের ভোট ভ্যালু আর এক রকমের হয়। তো আমরা পুরো প্রসেসটা শিখব, এই ভোট ভ্যালু দিয়েই আমরা শিখব। তো যেটা তোমার কাজ সেটা হচ্ছে এই ভোট ভ্যালু অফ এমএলএ এবং এমপি এটা একটু লিখে নাও, যে ভোট ভ্যালুটা কি করে ক্যালকুলেট করা হয়। দাগ দাও, সেটা হলো লেখো টোটাল নাম্বার অফ population in the state, total number of population in the state by total number of MLA of that state into 1000। বোঝা গেল? টোটাল নাম্বার অফ পপুলেশন ইন দ্য স্টেট বাই টোটাল নাম্বার অফ এমএলএ অফ দ্য স্টেট ইন্টু 1000। ক্লিয়ার? এটা হচ্ছে ভোট ভ্যালু অফ এমএলএ। ভোট ভ্যালু অফ এমপি যদি করা হয় তাহলে দেখো কি হবে। ভোট ভ্যালু অফ এমপি লেখো, পরে বুঝিয়ে দিচ্ছি আমি। লেখো টোটাল ভ্যালু অফ all MLS, total value of all MLS in the country, total value of all MLS in the country by total number of MPs ব্র্যাকেটে লোকসভা প্লাস রাজ্যসভা, লোকসভা অ্যান্ড রাজ্যসভা। তাহলে টোটাল নাম্বার অফ এমএলএ, টোটাল ভ্যালু অফ অল এমএলএ বাই টোটাল নাম্বার অফ এমপিস লোকসভা প্লাস রাজ্যসভা। ক্লিয়ার? নেক্সট দেখো, এই ব্যাপারগুলোকে আমরা যখন ডিটেলে এই প্রসেসটা পড়বো সেই সময় আমরা জিনিসটাকে বুঝবো, ঠিক আছে। তো আগে আমরা একটু কমপ্লিট করে নিই, তারপরে আমরা পুরো ব্যাপারটাকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে ইলেকশন প্রসেসটা হয়ে থাকে। দেখো আরও কি কি কনফিউশন হতে পারে সেইগুলো নিয়ে একটু জিনিসপত্র কিছু লিখে নাও, ঠিক আছে। জায়গা কোথায় রয়েছে এখানে লেখো, এখানে কিছু পয়েন্ট লেখো, ঠিক আছে, এক্সট্রা পয়েন্ট লেখো। nominated members of Rajya Sabha, have right, nominated member of Rajya Sabha have right to vote, মানে nominated member of Rajya Sabha কিন্তু ভোট দিতে পারে in the election of president, but they are not sorry ভুল করলাম। nominated member of Rajya Sabha have right to vote in the election of vice president করো, vice president, but they are not entitled
entitled, ENTITLED, they are not entitled to vote, they are not entitled to vote in the election of President of India. বুঝতে পারছো, মানে নমিনেটেড যে মেম্বার রাজ্যসভায় তারা ভাইস প্রেসিডেন্টে, দেখো ভাইস প্রেসিডেন্টের ইলেকশনও একটা ইলেকটোরাল কলেজের মাধ্যমে হয়ে থাকে, বাট এত কমপ্লিকেটেড নয়। ভাইস প্রেসিডেন্টের যে ভোটিং প্রসেস, সেই প্রসেসে কিন্তু নমিনেটেড মেম্বাররা ভোট দিতে পারে, কিন্তু কিন্তু প্রেসিডেন্টের ক্ষেত্রে কিন্তু দে আর নট এন্টাইটেল টু ভোট, তাহলে প্রেসিডেন্টে কিন্তু নমিনেটেড মেম্বাররা ভোট দিতে পারে না। ঠিক আছে, নেক্সট পয়েন্ট লেখো, নেক্সট পয়েন্ট লেখো, দ্য vote value, the vote value of voters, the vote value of voters in the presidential election, in the presidential election, the vote value of voter in the presidential election are based on the population, are based on the population count, based on the population count of the respective state of the respective state for the year 1971, মানে 1971 এর সময় প্রত্যেকটা স্টেটে যে পপুলেশন ছিল বা যতগুলো পপুলেশন ছিল, সেই পপুলেশন কাউন্ট ধরে কিন্তু ভোট দেওয়া হয়, সেই পপুলেশন কাউন্ট ধরে কিন্তু ভোট দেওয়া হয়। ঠিক আছে, মানে সেই পপুলেশন কাউন্ট ধরেই ভোট ভ্যালু বিচার করা হয় অ্যাকচুয়ালি। আমি যখন ভোট ভ্যালুর প্রসেসটা বলবো তখন বুঝতে পেরে যাবে যে এই যে ওয়েস্ট বেঙ্গলের এমএলএ অফ ওয়েস্ট বেঙ্গলদের ভোট ভ্যালু কত, সেটা ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন লাগবে না। দেখো টোটাল নাম্বার অফ পপুলেশন অফ স্টেট ব্র্যাকেটে 1971, সেটাকে যখন তুমি নাম্বার অফ এমএলএ দিয়ে ভাগ করবে, ইন্টু 1000 করবে, তখন পাওয়া যাবে সেই পপুলেশন সংখ্যা। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 3 নাম্বার পয়েন্ট, ইন দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট, in the election of president, each member in the election of president, each member of electoral college in the election of president, each member of electoral college has one vote with value attached in election of president, each member of electoral college has one vote with value attached to it, মানে এর সঙ্গে ভ্যালু অ্যাটাচ থাকে বলছি, and he can give as many preference as there are candidates। দেখো বেসিক্যালি একজন ইলেকটোরাল কলেজের সদস্য একটা ভোট মাস্ট তাকে দিতে হবে। ঠিক আছে, একটা ভোট মাস্ট দিতে হবে। যেমন ধরো আমার 4 জন রয়েছে, এ বি সি ডি, 4 জন মেম্বার প্রেসিডেন্টের জন্য দাঁড়িয়েছে। তো উনি বলছেন আমার ফার্স্ট আমি একেই চাই অ্যাজ আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর উনি প্রেফারেন্সিয়াল ভোট দিতে পারেন, হ্যাঁ যদি ইনি না হয় তো আমার সেকেন্ড প্রেফারেন্স এ, থার্ড প্রেফারেন্স ডি অ্যান্ড ফোর্থ প্রেফারেন্স সি, এবং এই ভোটের সঙ্গে তার ভ্যালু অ্যাড হবে। মানে একজন ওয়েস্ট বেঙ্গলের যে এমএলএ, একজন ওয়েস্ট বেঙ্গলের এমএলএর ভোট ভ্যালু কত জানো? 310 পয়েন্ট। 310 পয়েন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এমএলএর ভোট ভ্যালু।
আর একজন পার্লামেন্টের মেম্বারের ভোট ভ্যালু হচ্ছে 708 পয়েন্ট, 708 পয়েন্ট। তো এরকম পয়েন্টের বেসিসে তাই বলছে, দেখো এবার পড়ে দেখো বুঝতে পারবে যে ইন দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট ইচ মেম্বার, সেটা ওয়েস্ট বেঙ্গলের হতে পারে, এমএলএ হতে পারে বা এমপি হতে পারে, অফ ইলেকট্রাল কলেজ হ্যাজ ওয়ান ভোট উইথ ভ্যালু অ্যাটাচ টু ইট, তাহলে এর সঙ্গে ভ্যালু অ্যাটাচ থাকে। অ্যান্ড হি ক্যান গিভ অ্যাজ মেনি অ্যাজ প্রেফারেন্স, যতগুলো ক্যান্ডিডেট রয়েছে ততগুলো প্রেফারেন্স দিতে পারে। বা সে মনে করলো যে আমি আর সিকে চাই না, মানে সে 4 নাম্বার প্রেফারেন্সিয়াল ভোট দিলই না, হতেই পারে। বা সে মনে করলো যে আমি দুজনকেই যাই, সি আর ডিকে আমার পছন্দই নয়, তাহলে দুটো ভোট দিতে পারে, বাট একটা মাস্ট, আর বাকিগুলো সে প্রেফারেন্সিয়াল ভোট দিতেও পারে নাও দিতে পারে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট লেখো, এ মেম্বার অফ পার্লামেন্ট, এ মেম্বার of parliament, a member of parliament or a state, a member of parliament or state legislature, a member of parliament or state legislature can be elected as the president, can be elected as a president, but he has to resign his seat, before contesting election। বলছে একজন পার্লামেন্টের সদস্য অথবা স্টেট লেজিসলেচারের সদস্য কিন্তু প্রেসিডেন্সিয়াল পোস্টে দাঁড়াতে পারে, বাট কন্টেস্টে যাওয়ার আগে তার মেম্বারশিপ ত্যাগ করতে হবে। বুঝতে পারলে? একজন লোকসভা সদস্য বলছে আমি প্রেসিডেন্ট হতে চাই, তাহলে তাকে আগে রেজিগনেশন লেটার দিতে হবে, দেন সে প্রেসিডেন্ট পোস্টের জন্য দাঁড়াতে পারে। এরকমটা নয় যে প্রেসিডেন্ট হওয়ার পরে সে রেজিগনেশন দেবে, না, আগে রেজিগনেশন দিতে হবে, দেন প্রেসিডেন্ট হওয়ার জন্য দাঁড় হতে হবে। বোঝা গেল? এই পয়েন্টগুলো বোঝা গেল? দেখো এই ইলেকশনটা কে কন্ডাক্ট করে? ইলেকশন অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট কন্ডাক্টেড বাই ইলেকশন কমিশনার। তাহলে ইলেকশন কমিশনের দ্বারা এটা কি হয়? কন্ডাক্টেড হয়। দেখো ডিসপিউট রিলেটিং টু দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ক্যান বি সলভড বাই সুপ্রিম কোর্ট ওনলি, নট হাইকোর্ট। যদি প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে কোনো ঝামেলা হয়, সেটা কে সলভ করবে? সেটা সলভ করবে তোমার সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ইফ দ্য প্রেসিডেন্ট ইজ অ্যাবসেন্ট, পোস্ট হোল্ড বাই ভাইস প্রেসিডেন্ট। যদি কোনো কারণে প্রেসিডেন্ট অ্যাবসেন্ট থাকে, ভাইস প্রেসিডেন্ট হোল্ড করবে। যদি ভাইস প্রেসিডেন্ট অ্যাবসেন্ট থাকে, তাহলে পোস্ট হোল্ড করবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মানে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। মানে এই যে পদটা, এই পদে প্রথম প্রেসিডেন্ট বসবে, যদি প্রেসিডেন্ট না থাকে তাহলে ভাইস প্রেসিডেন্ট বসবে, ভাইস প্রেসিডেন্ট যদি না থাকে তাহলে CJI বসবে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তিনি যদি না বসেন, সিনিয়র মোস্ট জাজ অফ ইন্ডিয়া। বুঝতে পারলো? SMJI, সিনিয়র মোস্ট জাজ অফ ইন্ডিয়া। এবার কেউ না কেউ তো সিনিয়র হয়েই যাবে, এনার অ্যাবসেন্স আর কেউ হতে পারে না, কারণ কেউ না কেউ বয়সে তো সিনিয়র হয়েই যাবে। সেই জন্য এটাই লাস্ট অপশন। যদি প্রেসিডেন্ট অ্যাবসেন্ট থাকে, ভাইস প্রেসিডেন্ট অ্যাবসেন্ট থাকে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাবসেন্ট থাকে, তাহলে সেই দিন কাজ করার জন্য সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্টকে বসানো হবে। ঠিক আছে? দেখো প্রেসিডেন্ট রিলেটেড কিছু ইনফরমেশন বলা হয়েছে। ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট বাই সেকেন্ড প্রেফারেন্সিয়াল ভোট। তুমি বুঝতে পারবে যে হোয়াট ডু ইউ মিন বাই সেকেন্ড প্রেফারেন্সিয়াল ভোট। আমরা একটু পরেই, মানে লাস্টেই প্রেসিডেন্টের ইলেকশন ব্যাপারটাকে আনবো। তাহলে সেকেন্ড প্রেফারেন্সিয়াল ভোটের মাধ্যমে কে ইলেক্টেড হয়েছেন? ভিভি গিরি। মানে ইনি ধরো রেজাল্ট মাঝামাঝি যখন জায়গায়, তখন ইনি ধরো 200 পয়েন্ট ইনি পেয়েছেন, ইনি ধরো 174 পয়েন্ট পেয়েছে। ঠিক আছে? তারপরেও দেখা যাচ্ছে যে লাস্ট মোমেন্টে ইনি জিতে গেছে। এটা বুঝতে পারবে একটু পরে সেকেন্ড প্রেফারেন্সিয়াল ভোট ব্যাপারটা কি। ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে ভিভি গিরি। ফার্স্ট আনঅপোজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দের ইজ নো অপোজিশন পার্টি, মানে একজনই দাঁড়িয়েছিলেন, তিনি হচ্ছেন নীলাম সঞ্জীবা রেড্ডি। অ্যাক্টিং প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্টের অ্যাবসেন্সে যিনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন। ঠিক আছে? ফার্স্ট অ্যান্ড অনলি প্রেসিডেন্ট হু ডাইড
ইন দ্য অফিস অ্যান্ড হি হ্যাড দ্য প্রেসিডেন্ট অফ শর্ট টেনিওর। অল্প দিনের জন্য প্রেসিডেন্ট ছিলেন এবং তার প্রেসিডেন্সিয়াল পোস্ট চলাকালীনই তিনি মারা যান। তিনি হচ্ছেন জাকির হুসাইন, ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া টু বি অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। ঠিক আছে, মানে প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড অ্যাজ প্রেসিডেন্ট, যাকে প্রেসিডেন্ট হিসাবে অ্যাড করা হয়েছিল বা প্রেসিডেন্ট হিসাবে বসানো হয়েছিল, তিনি হচ্ছেন এম হিদায়তুল্লাহ। যেমন আমরা এখানে বললাম না যে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কে বসতে পারেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তাহলে এমন কোন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিসাবে ছিলেন, এম হিদায়তুল্লাহ। বোঝা গেল? আচ্ছা, আমরা একটু গভর্নরটা শেষ করে প্রেসিডেন্টের ইলেকশনটা করব, দেন ক্লাস শেষ করব। দেখো, গভর্নর ইজ জেনারেলি টেকেন ফ্রম আউট অফ দ্য স্টেট। জেনারেলি ওয়েস্ট বেঙ্গলের গভর্নর ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে নেওয়া হয় না, অন্য কোনো স্টেট হতে পারে, বিহার হতে পারে, কর্ণাটক হতে পারে, কেরালা, সেই জায়গা থেকে। 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956-এ কি বলা হয়েছে? বলা হয়েছে যে সেম পারসন দুটো ডিফারেন্ট স্টেটেরও বা অনেকগুলো স্টেটেরও গভর্নর হতে পারে। ঠিক আছে, অনেকগুলো স্টেটের গভর্নর হতে পারে, মানে একজন গভর্নর শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গলেরই হবে না, ওয়েস্ট বেঙ্গল আর বিহারের দুজনের সেম গভর্নর হতে পারে। ঠিক আছে, তাহলে স্যালারি কি তাতে ডবল হবে? না, স্যালারি উইল বি দ্য সেম। তাই বলছে when the governor is acting as the governor of more than one state the salary will be the same। আচ্ছা, যদি স্যালারি সেম হয় তাহলে স্যালারি কোন স্টেট দেবে? কারণ আমরা জানি গভর্নরের স্যালারি কে দেয়? গভর্নরের স্যালারি কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট দেয়। বলছে স্যালারি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, দুটো স্টেট লেজিসলেচার পরস্পরের সঙ্গে কনসাল্ট করে স্যালারি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ধরো কোন স্টেটে জনসংখ্যা বেশি, কোন স্টেটে কাজ বেশি, তার ভিত্তিতে কে স্যালারি বেশি দেবে, কে স্যালারি কম দেবে, তা দুটো স্টেট লেজিসলেচার কনসাল্ট করে ডিসাইড করে। গভর্নর ক্যান, দেখো, প্রমালগেট অর অর্ডিন্যান্স অ্যান অর্ডিন্যান্স ডিউরিং দ্য রিসেস অফ দ্য স্টেট লেজিসলেচার অর নট ইন দ্য সেশন। দেখো, তোমরা যখন আর্টিকেল পড়েছিলে, একটা তোমার ছিল 123 প্রেসিডেন্টের অর্ডিন্যান্স, আরেকটা ছিল 213 যেটা গভর্নরের অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স মানে হচ্ছে আমাদের যে তিনটে সেশন চলে, পার্লামেন্ট বলো, স্টেট লেজিসলেচার, যাকে বলা হয় BMW সেশন। BMW মানে বাজেট সেশন, মনসুন সেশন আর উইন্টার সেশন। তাহলে বাজেট, মনসুন আর উইন্টার, এই যে তিনটে সেশন যে চলছে, এই তিনটে সেশনে আমরা জানি প্রথমটা 4 মাস ধরে হয়, 1 মাসের গ্যাপ থাকে, 3 মাস ধরে হয়, 1 মাসের গ্যাপ থাকে, আবার 2 মাস ধরে হয়, 1 মাসের গ্যাপ থাকে। এই যে গ্যাপ, 1 মাস করে করে যে গ্যাপ, এই গ্যাপে গ্যাপে যদি কোনো ল তৈরি করতে হয়, এই গ্যাপে গ্যাপে যদি কোনো ল তৈরি করতে হয়, তাহলে সেই ল তৈরি করার ক্ষমতা কার রয়েছে? এই গভর্নরের রয়েছে। সেই ল তৈরি করার ক্ষমতা কিন্তু প্রেসিডেন্টেরও রয়েছে। প্রেসিডেন্টের এটাকে বলা হয় অর্ডিন্যান্স, গভর্নরের এটাকে বলা হয় অর্ডিন্যান্স। আর্টিকেল কত? প্রেসিডেন্টের ক্ষেত্রে 123, গভর্নরের ক্ষেত্রে 213। দেখো, গভর্নর may invite the president to take over the administration in case of breakdown of constitutional machinery of the state। দেখো, আমাদের 3 প্রকারের ইমার্জেন্সি হয়। কি কি ইমার্জেন্সি হয়? ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। ঠিক আছে, আচ্ছা, ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি আর ফিনান্সিয়াল ইমার্জেন্সি ব্যাপারটা কি? দেখো, ন্যাশনাল ইমার্জেন্সি যখন পুরো দেশটা একটা অ্যাট স্টেক কন্ডিশনে চলে যায়, মানে পুরো দেশটাই অরাজকতায় ভর্তি হয়ে যায়, তখন প্রেসিডেন্ট পুরো দেশের দায়িত্বভার নিজের হাতে নিতে পারে। দিস ইজ কল্ড ন্যাশনাল ইমার্জেন্সি। আমরা পরে পড়বো ইমার্জেন্সি প্রসিডিওর। স্টেট ইমার্জেন্সি মানে যদি কোনো একটা দেশের কোনো একটা পার্ট, দ্যাট মিনস কোনো একটা স্টেট ক্ষতিগ্রস্ত হয়, যদি ধরে নেওয়া হয় সেই স্টেটের কনস্টিটিউশনাল মেশিনারিটা ঠিকঠাক চলছে না, কনস্টিটিউশনাল মেশিনারি ঠিকঠাক চলছে না, তখন গভর্নর প্রেসিডেন্টকে রেকমেন্ড করে টু টেক দ্য চার্জ অফ দ্যাট পার্টিকুলার স্টেট। তাহলে সেই স্টেটের চার্জ নিজের ঘাড়ে নিয়ে নেওয়ার যে প্রসেস, সেটাকে আমরা কি বলছি? স্টেট ইমার্জেন্সি। আর ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি মানে ধরো কোনো কারণে যে কোভিডের জন্য অনেকটা ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি হবে করতে গিয়েও হলো না। ঠিক আছে, লকডাউন যদি এরকমভাবে অনির্দিষ্টকালের জন্য চলতে থাকতো, তাহলে দেশে একটা ফিনান্সিয়াল ইমার্জেন্সি তৈরি হয়ে যেত, কেন? টাকার অভাব, দেশের মানুষ না খেতে পেরে মারা যেত। তাহলে এটা হচ্ছে স্টেট ইমার্জেন্সি। দেখো, হোয়েন নো পার্টি গেট মেজরিটি, গভর্নর শো দ্য পাওয়ার টু চুজ দ্য পলিটিক্যাল পার্টি অ্যান্ড দ্য চিফ মিনিস্টার। দেখো কি,
দিস ইজ কল্ড ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য গভর্নর, যাকে বলা হয় স্বেচ্ছাধীন ক্ষমতা। তোমরা নিশ্চয়ই আর্টিকেল পড়ার সময় পড়েছিলে 163 যাকে আমরা বলি স্বেচ্ছাধীন ক্ষমতা বা ডিসক্রিশনারি পাওয়ার অফ গভর্নর। ডিসক্রিশনারি পাওয়ার মানে ধরো কোনো পার্টি মেজরিটি পায়নি, কে চিফ মিনিস্টার হবে সেটা ডিসাইডেড নয়। আমরা এর পরের ক্লাসে পাওয়ার অফ প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর যখন পড়ব তখন তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে ডিসক্রিশনারি পাওয়ার ব্যাপারটা কি। তো ডিসক্রিশনারি পাওয়ারের মাধ্যমে গভর্নর চিফ মিনিস্টারকে নিয়োগ করতে পারেন নিজের পছন্দ মতো লোককে, ঠিক আছে, কিছু রুল মেনে। ডেফিনেটলি নিজের ওয়াইফকে তো আর চিফ মিনিস্টার বানাতে পারবেন না, তো কিছু রুল মেনে পলিটিক্যাল পার্টির মধ্য থেকে একজন চিফ মিনিস্টারকে চুজ করতে পারেন বাই ইটস ডিসক্রিশনারি পাওয়ার, যেটা কিন্তু প্রেসিডেন্টেরও নেই। এটা এই একটা ক্ষেত্রে গভর্নরের পাওয়ার প্রেসিডেন্ট থেকে বেশি। ক্লিয়ার? দ্য অর্ডিন্যান্স ইস্যুড বাই গভর্নর, এই যে অর্ডিন্যান্স, বাজেট সেশন, মনসুন সেশন আর উইন্টার সেশন, ঠিক আছে, এর মাঝে যে গ্যাপগুলো, এই সময় যদি কোনো ল তৈরি করতে হয় যখন পার্লামেন্টারি সিস্টেম বা স্টেট লেজিসলেচার সিস্টেম বন্ধ থাকে তখনই তো অর্ডিন্যান্সটা চালু করতে হয়। তো যদি স্টেট লেজিসলেচার বন্ধ থাকে সেই সময় গভর্নর যদি কোনো অর্ডিন্যান্সের মাধ্যমে কোনো ল চালুও করেন তাহলে তাহলে সেই লটা ভ্যালিড কতদিন? 6 months and 6 weeks, 6 মাস 6 সপ্তাহ অবধি ভ্যালিড। বলছে গভর্নর অ্যাক্টস অ্যাজ চ্যান্সেলর অফ ইউনিভার্সিটি অফ স্টেট। আমরা সবাই জানি ইউনিভার্সিটির যে চ্যান্সেলর আর ভাইস চ্যান্সেলর থাকেন, ভিসি, ঠিক আছে, তো চ্যান্সেলর সবসময় গভর্নর হন যে কোনো, যেমন তোমার ধরো যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, এগুলো কি সবই গভর্নর হচ্ছে সেই ইউনিভার্সিটির চ্যান্সেলর, ঠিক আছে। আর গভর্নর কিন্তু সেই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে অ্যাপয়েন্ট করেন। এটা হচ্ছে তোমার মেইনলি গভর্নর সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন। ফার্স্ট গভর্নর অফ ইন্ডিয়া সরোজিনী নাইডু, যিনি উত্তরপ্রদেশের গভর্নর ছিলেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার ফার্স্ট গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল, সেটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। ফার্স্ট ওম্যান গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল পদ্মাজা নাইডু। ক্লিয়ার? তাহলে এই কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন গেল। এখন আমরা চলে যাচ্ছি অ্যাকচুয়ালি প্রেসিডেন্সিয়াল ইলেকশনে, যেটা সত্যি কথা বলতে অতটা ইম্পর্টেন্ট নয়, পরীক্ষা এখান থেকে কোশ্চেন দেবে না ডেফিনেটলি, কিন্তু এই প্রসেসটা অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া, অ্যাজ আ অ্যাসপিরেন্ট অফ ডব্লিউবিসিএস, তোমাকে এই প্রসেসটা জানতে হবে। কারণ দেখো এত বড় একটা ইলেকশন হয়ে যাচ্ছে অথচ তুমি এই ইলেকশনটার প্রসেসই জানো না, এটা লজ্জার ব্যাপার। সেই জন্য আমার মতে এই জিনিসটা জানা উচিত। আমার খুব কিউরিওসিটি ছিল এটা জানার জন্য, সেই জন্য আমি এই প্রসেসটাকে খুব ডিটেলে জেনেছি। তো আমি তোমাদের চেষ্টা করছি সেরকমভাবেই বোঝানোর। ক্লিয়ার? দেখো প্রথমত প্রেসিডেন্সিয়াল ইলেকশন। প্রেসিডেন্সিয়াল ইলেকশন, আচ্ছা, প্রেসিডেন্সিয়াল যদি ইলেকশনটা দেখা যায় বা দেখা হয় তাহলে প্রেসিডেন্সিয়াল ইলেকশন বেসিক্যালি তোমার একটা কলেজ দ্বারা তৈরি হয় যাকে বলা হয় ইলেকটোরাল কলেজ। সেখানে কারা থাকে? সমস্ত প্রকার এমএলএ থাকে, সমস্ত প্রকার এমপি থাকে। কি বললাম? সমস্ত এমএলএ আর এমপি, যেটা তোমরা একটু আগেই দেখলে। আচ্ছা, এমএলএদের ভোট ভ্যালু আমি বললাম প্রত্যেকটা, ধরো এই যে ইলেকটোরাল কলেজে অনেক ধরনের মানুষ রয়েছে। ধরো এরা যারা ব্ল্যাক কালারের তারা সবাই হচ্ছে পার্লামেন্টের সদস্য, যারা রেড কালার তারা ওয়েস্ট বেঙ্গলের সদস্য, যারা ব্লু কালার তারা হয়তো বিহারের সদস্য, ঠিক আছে, যারা গ্রিন কালার তারা হয়তো উত্তরপ্রদেশের সদস্য। এরকমভাবে বিভিন্ন পার্সনকে নিয়ে কি তৈরি করা হয়েছে? একটা ইলেকটোরাল কলেজ তৈরি করা হয়েছে। কি তৈরি করা হয়েছে? একটা ইলেকটোরাল কলেজ তৈরি করা হয়েছে। এবার এই প্রত্যেকটা মানুষের এক একটা ভ্যালু রয়েছে, ভোটের ভ্যালু রয়েছে। যেমন যেমন তুমি যদি দেখো, তোমরা যে আমার স্টুডেন্ট, প্রত্যেকের ভ্যালু সেম, প্রত্যেকে আমাকে সেম মাইনে দাও। এবার ধরো তুমি এই একটা কোর্স কমপ্লিট করলে আমার কাছে, কমপ্লিট করার পর তুমি বলছো যে না, আমি টাচে থাকার জন্য আমি স্যারের কাছে আরেকবার ভর্তি হব।
তখন তোমার পেমেন্টটা কি হয়ে যায়, হাফ হয়ে যায়। ঠিক আছে, যেমন তোমার ব্যাচে এই যে এখন এখন কৌশিক ক্লাস করছে, কৌশিক আমার কাছে কিন্তু অলরেডি একটা কোর্স কমপ্লিট করেছে। বা তোমার যে দেখবে বহু পুরনো স্টুডেন্ট রয়েছে তোমাদের ব্যাচে, ঠিক আছে, সেই তোমার ও কিন্তু ও রিসেন্টলি জয়েন করলো, বৈশাখী, ঠিক আছে, ও কি করেছে, ও কিন্তু সেম হাফ পেমেন্ট করবে আমাকে। লিটারালি কি হয়, এইভাবেই কিন্তু জিনিসটা হয়, প্রসেসটা। তাহলে ওদের যে ভ্যালু, ওই ভ্যালুটা কি হয়ে যায়, ওই ভ্যালুটা হয়ে যায় হাফ। তাহলে প্রত্যেকের ভ্যালু সেম নয় এই ব্যাচে, কিন্তু যেটা ফ্রেশ ব্যাচ তাদের সবার ভ্যালু সেম। তো ব্যাপারটা ঠিক এরকম যে এমএলএ এবং এমপি এদের আলাদা আলাদা ভ্যালু হয়। এমএলএ অফ ওয়েস্ট বেঙ্গল এর ভ্যালু এমএলএ অফ বিহার তার থেকে আলাদা হবে। এমএলএ অফ ইউপি এর ভোট ভ্যালু আলাদা হবে। এমএলএ অফ কর্ণাটক এর ভোট ভ্যালু আলাদা হবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এই যে যে পুরো প্রসেসটা, এই প্রসেসটার আমার ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। তবে ওয়েস্ট বেঙ্গলের ভোট ভ্যালু, এমএলএদের ভোট ভ্যালু যদি বিচার করি, ঠিক আছে, সেটা কত হবে, টোটাল পপুলেশন কত 1971-এ কত ছিল, বাই টোটাল নাম্বার অফ এমএলএ। টোটাল পপুলেশন অফ তোমার ওয়েস্ট বেঙ্গল ইন 1971 কত ছিল? আচ্ছা, আমি তোমাকে ডেটা বলে দিচ্ছি যে 1971 সালে যেটা ছিল সেটা হচ্ছে 91140000। এইটা ছিল ওয়েস্ট বেঙ্গলের টোটাল তোমার পপুলেশন। ওয়েস্ট বেঙ্গলের এমএলএর সংখ্যা ছিল 294 ইন্টু 1000। এটাই তো আমাদের ক্যালকুলেশন, টোটাল নাম্বার অফ এমএলএ ইন্টু 1000 ছিল, দেখবে তোমাদের বলে দিয়েছি আমি। এটাকে ক্যালকুলেট করলে হয় 310। তো আমি একটা ক্যালকুলেশন দেখিয়েছি। তো মনে করো ওয়েস্ট বেঙ্গলের এমএলএদের ক্যালকুলেশন ভোট ভ্যালু হচ্ছে 310। এমনি বলছি বিহারদের কত, 250। ধরো উত্তরপ্রদেশের ভোট ভ্যালু কত, ধরো 410। কর্ণাটকের কত, 315। এরকমভাবে ক্যালকুলেট করে আমরা সমস্ত এমএলএদের ভোট ভ্যালু বার করি। ক্লিয়ার? এটা হচ্ছে পার এমএলএ, পার এমএলএ, পার এমএলএ, ঠিক আছে, প্রত্যেকজন এমএলএ প্রতি। এমপিদের ভোট ভ্যালু আমরা কি করে বার করি? মেম্বার অফ পার্লামেন্টের ভোট ভ্যালু তো সেম, টোটাল নাম্বার, টোটাল ভোট ভ্যালু। টোটাল ভোট ভ্যালু মানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত এমএলএদের ভোট ভ্যালু প্লাস বিহারের সমস্ত এমএলএদের ভোট ভ্যালু, ইউপির সমস্ত, এমপির সমস্ত, এরকমভাবে যত স্টেট রয়েছে প্রত্যেকের এমপিদের সমস্ত ভোট ভ্যালু ডিভাইডেড বাই 543 হচ্ছে লোকসভার সদস্য নর্মাল স্ট্রেংথ। এখন যেটা রয়েছে সেটা বলতে হবে 233 হচ্ছে তোমার রাজ্যসভার সদস্য। এটা ক্যালকুলেট করলে তুমি কত পাবে? এটা ক্যালকুলেট করলে তুমি পাবে 708। তাহলে আমাদের সমস্ত এমপিদের ভোট ভ্যালু হচ্ছে 708, আর সমস্ত স্টেট ওয়াইজ এমএলএদের ভোট ভ্যালু তোমাকে ক্যালকুলেট করতে হবে। হলো? ক্লিয়ার সবার কাছে একদম? এবার দেখো, এবার দেখো তোমার যেটা লাগবে সেটা হলো, আমি শর্ট করে দিচ্ছি। ধরো আমি যদি তোমাকে বলি যে টোটাল টোটাল ভ্যালু অফ ভোটস একবার ক্যালকুলেট করা হয়েছিল, হ্যাঁ, টোটাল ভ্যালু অফ ভোটস অফ অল এমএলএ অফ দ্য কান্ট্রি, মানে এইটার কথা বলা হচ্ছে। এই যে এটা কত জানো একবার ক্যালকুলেট করা হয়েছিল, সেটা হচ্ছে, আমি ডেটা বলছি, 549474। তাহলে এটা অ্যাকচুয়ালি কি করে পাচ্ছি, 549474 ডিভাইডেড বাই 543 প্লাস 233।
এটা করলেই আমরা 708 পাচ্ছি। বুঝতে পেরেছ? এখানে কি কি রয়েছে? সমস্ত স্টেট আর ইউটিএস দিল্লি অ্যান্ড পন্ডিচেরির। ঠিক আছে? আচ্ছা, তাহলে তাহলে তুমি যদি টোটাল ভোট ভ্যালু অফ এমএলএ পাও তাহলে এত, আর টোটাল ভ্যালু অফ ভোটস অফ অফ কি হবে? পার্লামেন্ট অর এমপি করো তাহলেই সুবিধা। এমপি অফ অল এমপি অফ দ্য কান্ট্রি। তাহলে সমস্ত কান্ট্রির এমপিদের ভোট ভ্যালু যদি ক্যালকুলেট করো তাহলে কত হবে? 708 ইন্টু 776, এই দুটোকে যোগ করলে কত হয়? 776। তাহলে সমস্ত এমপিদের ভোট ভ্যালু বার করছি আমরা। এটা কত হবে? এটা হবে হচ্ছে 549408। ক্লিয়ার? তাহলে টোটাল ভ্যালু অফ votes of all members of electoral college is equals to, এই দুটো যোগ করো, এই দুটো যোগ করলে হয় 1098882। তাহলে এই হচ্ছে টোটাল ভ্যালু, সমস্ত এমপি এবং এমএলএদের টোটাল ভ্যালু একটা ইলেকটোরাল কলেজের। এই ভ্যালুর মধ্যে যে প্রেসিডেন্ট বা যে ক্যান্ডিডেট সব থেকে বেশি ভ্যালু পাবে তিনি হয়ে যাবেন আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বুঝতে পেরেছ? এবার একটা জিনিস ভাবো, আমি এত বড় ক্যালকুলেশন তো করা যায় না, আমি এটাকে একটা রাউন্ড ফিগারে নিয়ে ক্যালকুলেশনটা করছি। মনে করো টোটাল এই ভ্যালু ভোট হচ্ছে 15,000। আমি এটাকে সহজ করে দিচ্ছি, মনে করো এই ভ্যালুটা টোটাল 15,000, তাহলে তার বেসিসে ক্যালকুলেট করলে তুমি বুঝতে পারবে এই 15,000 মানেই অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্স টু দিস। ক্লিয়ার? 15,000 ইকুইভ্যালেন্স টু দিস। তাহলে মনে করো, তাহলে আমি বলতে পারি যে টোটাল ভ্যালু কত? টোটাল ভ্যালু হচ্ছে 15,000। বুঝতে পারলে আমি কি করলাম? এইটাকে 15,000 দ্বারা রিপ্লেস করলাম। ক্যালকুলেশনের সুবিধা, তুমি 1100 করতে পারতে, বাট 15,000 দিয়ে আমার কাছে ক্যালকুলেশনটা করা রয়েছে। তাহলে যে ক্যান্ডিডেট 15,000/2 প্লাস 1 ভ্যালু পাবে সে জিতে যাবে। তার মানে 7,501 এই ভ্যালু যে পাবে তিনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিসাবে ইলেক্টেড হবেন, বা এর বেশি যে পাবেন। এটা 15,000 দিয়ে করা হয়েছে, তোমার করতে হবে 1098882/2 প্লাস 1। এটা ক্যালকুলেশন করা কঠিন নয় কি? সেই জন্য আমি এটাকে 15,000 দ্বারা রিপ্লেস করেছি। তাহলে এর হাফ প্লাস 1 ভোট যে পাবে হি উইল বি দ্য অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবার চলো, আমার প্রেসিডেন্ট পোস্টের জন্য সাপোজ দাঁড়িয়েছে এ বি সি ডি, 4 জন দাঁড়িয়েছে। তাহলে ভাবো এই 15,000 বা এত ভ্যালু ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে না? তাহলে মনে করো এই 15,000 যে ভ্যালু আমরা মানুষ ভোট দিয়েছে বা এত ভ্যালুর ভোট পড়েছে, আমি বলেছি প্রত্যেকটা পার্সন মানে এরা 4টে ভোট দেবে। ফার্স্ট প্রেফারেন্সিয়াল ভোট, সেকেন্ড প্রেফারেন্সিয়াল ভোট, থার্ড প্রেফারেন্সিয়াল ভোট অ্যান্ড ফোর্থ প্রেফারেন্সিয়াল ভোট, এরকম 4টে ভোট দেবে। ক্লিয়ার? তাহলে ধরো এরকমভাবে ভোট দেওয়া হয়েছে, টোটাল কতজন মেম্বার ভোট দিচ্ছে? 776 এমপি প্লাস সমস্ত এমএলএ। তো তার মানে এই সমস্ত ভ্যালু যেটা সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। মনে করো ফার্স্ট প্রেফারেন্সিয়াল ভোট ক্যালকুলেশন হচ্ছে, ফার্স্ট প্রেফারেন্সিয়াল ভোট। ঠিক মনে করো, ধরো একজন পার্সন এসে এই এ কে ফার্স্ট দিয়েছে, বি কে 2, 3, 4 দিয়েছে। আর একজন পার্সন এসে ভোট দিয়েছে একে 2, একে 3, একে 1, একে 4। এরপরে 3 নাম্বার লোক এসছে, সে ভোট দিয়েছে একে 1, একে 4,
একে 2, একে 3, ঠিক আছে। 4 নাম্বার পার্সন এসছে, ভোট দিয়েছে সাপোজ একে 2, একে 1, একে 3, একে 4। 5 নাম্বার পার্সন এসে একে ভোট দিয়েছে একে 1, 2, 3, 4। ক্লিয়ার? এবার দেখো আমরা যখন ফার্স্ট প্রেফারেন্সিয়াল ভোট ক্যালকুলেট করব তখন কি করব, দেখো এ এই এ কতগুলো এক পেয়েছে, এই এক পেয়েছে, এই লোকের ভোটটা পেয়েছে, এই এক পেয়েছে, এই লোকের ভোটটা পেয়েছে, আর পায়নি। বি এই এক পেয়েছে, এই লোকের ভোটটা পেয়েছে, আর এ এক পেয়েছে, এ এক পেয়েছে, মানে প্রত্যেকেই তো ফার্স্ট প্রেফারেন্সিয়াল ভোট দেবে। তার মানে এই ভ্যালু ভোটটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। মনে করো সমস্ত 1 নাম্বার ভোট দুইটুই ক্যালকুলেট করব না, 1 নাম্বার ভোট ক্যালকুলেট করে দেখা যাচ্ছে এ পেয়েছে 5250 ভোট আউট অফ 15,000, এ পেয়েছে 48,000 ভোট, এ পেয়েছে 2700 ভোট, আর এ পেয়েছে 2250 ভোট। এই দুটো এই সবগুলোকে যোগ করলে হবে 15,000। তার মানে এই ভ্যালু ভোটটা ডিস্ট্রিবিউট হয়ে গেল ফার্স্ট প্রেফারেন্সিয়াল ভোটের বেসিসে। তার মানে ফার্স্ট প্রেফারেন্সিয়াল ভোটে ডি এলিমিনেট হয়ে গেল। ডি এলিমিনেট কেন হলো? কারণ ডি এর ফার্স্ট প্রেফারেন্সিয়াল ভোট সব থেকে কম। তার মানে এখন ক্যান্ডিডেট হয়ে গেল এ বি সি। এ বি সি, তাহলে এর ভোট কত গো? 5250 ভ্যালু। এর ভোট কত? 5850 ভ্যালু। সি এর ভোট কত? 2700 ভ্যালু। দেখো ডি এর ভ্যালু কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। তাহলে এই 2250টা ভ্যালু ভোট প্রত্যেকেই ডি কে ফার্স্ট প্রেফারেন্স দিয়েছিল। তাহলে যে বা যারা ডি কে ফার্স্ট প্রেফারেন্স দিয়েছে তার ভ্যালুটা এবার ডিস্ট্রিবিউট হবে, তার ভ্যালুটা ডিস্ট্রিবিউট হবে। তার ভ্যালুটা দেখো বেসিক্যালি যারা ডি কে ফার্স্ট প্রেফারেন্সিয়াল ভোট দিয়েছে তারা বাকি সবাইকে সেকেন্ড প্রেফারেন্সিয়ালি ভোট দিয়েছে। বুঝতে পারছো জিনিসটা? যারা যারা এ কে মানে ডি কে ফার্স্ট প্রেফারেন্সিয়াল ভোট দিয়েছে তারা আর কাউকে ফার্স্ট প্রেফারেন্সিয়াল ভোট দিতে পারবে না, তাহলে তাদের সেকেন্ড প্রেফারেন্সিয়াল ভোট ক্যালকুলেট করতে হবে। এটা পাক্কা যে এই পার্সনগুলোর সেকেন্ড প্রেফারেন্সিয়াল ভোট ক্যালকুলেট করলেই হয়ে যাবে। বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে এই 250টা ভ্যালু মধ্যে দেখা যাচ্ছে এ বি সি সেকেন্ড প্রেফারেন্সিয়াল ভোট কি কি পেয়েছে। তাহলে এদের সেকেন্ড প্রেফারেন্সিয়াল ভোট ক্যালকুলেট করলে দেখা গেল এ পাচ্ছে 300টা, বি পাচ্ছে 1050, আর সি পাচ্ছে 900টা। তাহলে এই ভোটগুলো কিন্তু সেকেন্ড প্রেফারেন্সিয়াল ভোট অফ এই এ ডি কে যারা ফার্স্ট প্রেফারেন্সিয়াল ভোট দিয়েছিল তাদের। তাহলে তাদের ভ্যালু ভোটটা দেখো এর সঙ্গে অ্যাড হয়ে গেল 300, 1050 প্লাস 900। এটা কি? দিস ইজ দ্য সেকেন্ড প্রেফারেন্সিয়াল ভোট given by the person who give first preferential to D। যে ডি কে ফার্স্ট প্রেফারেন্সিয়াল ভোট দিয়েছিল তাদের সেকেন্ড প্রেফারেন্সিয়াল ভোটগুলো ক্যালকুলেট করলাম। তাহলে কত পেলাম? 5550, এটা পেলাম 5850, এটা পেলাম 3600। অন দ্য বেসিস অফ সেকেন্ড প্রেফারেন্সিয়াল ভোট সি উইল বি দ্য এলিমিনেটেড। তাহলে এবার দেখো সি এর যারা সি কে সেকেন্ড প্রেফারেন্সিয়াল ভোট দিয়েছে তারা এ অথবা বি এর কাউকে থার্ড অ্যান্ড ফোর্থ প্রেফারেন্সিয়াল ভোট দিয়েছে, কারণ অলরেডি এদের কেউ না কেউ সি আর ডি কে ফার্স্ট আর সেকেন্ড প্রেফারেন্স দিয়েছে, তার জন্য সি আর ডি এলিমিনেট হয়ে গেছে। তাহলে তাদের পড়ে থাকবে শুধু 3 আর 4 নাম্বার ভ্যালু। ক্লিয়ার? তাহলে যারা এই বি আর সি কে 3 আর 4 এর ভ্যালু দিয়েছে সেটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে 360 এ কে কত থার্ড প্রেফারেন্সিয়াল আর বি কে কত থার্ড প্রেফারেন্সিয়াল ভোট দিয়েছে। ধরো এ কে দিয়েছে 1700, বি কে দিয়েছে 900 থার্ড প্রেফারেন্সিয়াল ভোট। তাহলে আমরা কি করব? এখন ক্যান্ডিডেট পড়ে রয়েছে এ আর বি। এর টোটাল ভ্যালু ভোট কত? 5550, 5850। এর সঙ্গে যুক্ত হচ্ছে 1700 আর এর সঙ্গে যুক্ত হচ্ছে 1900। তাহলে এটাকে যোগ করলে কত হচ্ছে? 7250 আর 7750। তাহলে দেখো আলটিমেটলি ফার্স্ট প্রেফারেন্সে এ কিন্তু ফার্স্ট ছিল,
সেকেন্ড প্রেফারেন্স থেকে কিন্তু বি ফার্স্ট হয়ে গেল, অ্যান্ড আফটার কাউন্টিং দ্য থার্ড প্রেফারেন্সিয়াল ভোট এ উইল বি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এ উইল বি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বলো এই পুরো প্রসেসে কারো বুঝতে কোথাও অসুবিধা হলে ফটাফট বলো, আমি আনমিউট করে দিয়েছি। বুঝতে পেরেছি শবনম, বাকিরা সবাই বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কিন্তু প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা হয়, যেটা আমার খুব ইন্টারেস্ট ছিল, তাই তোমাদের আমি একটু জানিয়ে দিলাম কিভাবে প্রেফারেন্স কাউন্ট হয়। বাড়িতে গিয়ে আরও একবার রেকর্ডিংসটা দেখো, তাহলে বুঝতে পেরে যাবে। ক্লিয়ার? তো এরকমভাবে এই যে পয়েন্টটা বলা হয়েছে যে ভিভি গিরি সেকেন্ড প্রেফারেন্সিয়াল ভোটে প্রেসিডেন্ট হয়েছে, এবার বুঝতে পারছো? মানে ফার্স্ট প্রেফারেন্সিয়াল ভোটে ভিভি গিরি পিছিয়ে ছিল, সেকেন্ড প্রেফারেন্সিয়াল ভোট ক্যালকুলেট করার সাথে সাথে ভিভি গিরি উপরে উঠে গেল, আর সেখানেই প্রেসিডেন্ট ডিসাইড করা হলো। ধরো তিনজন ছিল এখানে, ধরো বি হচ্ছে ভিভি গিরি, এ 100 পেয়েছে, এ 90 পেয়েছে, আর এ 70 পেয়েছে, তাহলে সি বাদ হয়ে গেছে। সি এর কনটেক্সটে সেকেন্ড অ্যান্ড সেকেন্ড প্রেফারেন্সিয়াল ভোট ক্যালকুলেট করা হয়েছে। ধরো এ পেয়েছে কত 30, এই 70-এর মধ্যে, সরি এ পেয়েছে 30 বা এ পেয়েছে কত 20, আর বি পেয়েছে 50। তাহলে আলটিমেটলি ক্যালকুলেট করে এ 140 আর 120, তাহলে আলটিমেটলি বি কিন্তু ফার্স্ট হয়ে গেল অন দ্য বেসিস অফ সেকেন্ড প্রেফারেন্সিয়াল। তাই এখানে সেকেন্ড প্রেফারেন্সিয়াল কথাটা এই অর্থে ইউজ করা হয়েছে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নরের থার্ড পার্ট, সেকেন্ড পার্ট। তো থার্ড পার্ট আমরা নেক্সট ক্লাসে করব, সেখানে পাওয়ার অফ প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর নিয়ে পড়বো, শুধু পাওয়ার তাদের কি। বোঝা গেল? তাহলে রেকর্ডিংস অফ করে দিচ্ছি।